আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠানের এই সম্মানিত সভাপতি এবং এখানে আমার সাথে যারা এই সাইডে আছেন সবাইকে সালাম জানাচ্ছি, এবং সামনে আপনারা যারা আছেন আপনারা কিন্তু আমার মূল অতিথি। তো আমি ডাক্তার এবং ডক্টরেট, ঠিক আছে, দেশে বিদেশে পড়াশোনা করেছি, তারপরে বিভিন্ন হাসপাতালেও ছিলাম, পরে আমি মন্ত্রণালয়ে চলে গেছি, মন্ত্রণালয়ে গিয়ে ওখানে চাকরি করেছি বিভিন্ন মন্ত্রণালয়ে। পরে আমি শ্রম মন্ত্রণালয় থেকে আমি অতিরিক্ত সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছি। তো আমি গত 5-7 বছর থেকে এখানে অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম। তো তাতে সত্যিকার অর্থে যদি আমি অসৎ না হই, খারাপ মানুষ না হই, আমি যদি ভালো মানুষ হই, যদি নির্বাচিত হতে পারি, যদি মনোনয়ন পাই, তাহলে আমি ভালো কিছু কাজ করতে পারবো। এই বিশ্বাস থেকে আমার নামা। কারণ আমি দেখছিলাম যে গত 15-20 বছর ধরেই মানুষ সমাজে যারা আমরা বসবাস করি ভীষণভাবে আমরা কিন্তু বঞ্চিত, বিশেষ করে প্রান্তিক মানুষ যারা। আমাদের রাস্তাঘাটগুলো ঠিক মতো নাই, আমাদের চলাফেরার মতো ঠিক মতো নাই, আমাদের এই ঢাকা থেকে মতলব আসবো রাস্তাটা বছরের পর বছর, গত 10 বছর ধরে হচ্ছে, এখনো সম্পূর্ণ হইল না। এই অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ঢুকতে গেলে দেখা যায় যে একটা ভালো হাসপাতাল নাই, ডাক্তার দেখাবো সেই উপায়টা নাই, সেই সদর হাসপাতালে যাও, সেখানে গেলে সময় নাই, ভিড়। তো এখানে দেখলাম এই মৌসুমে, এই শীতের মৌসুমে যেভাবে ফুলকপি, বাঁধাকপি ট্রাক্টর দিয়ে আমি দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নষ্ট করে ফেলতেছে। যেগুলির দাম 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এই তুলে নিয়ে সারাদিন ধরে নিয়ে বাজারে বিক্রি করলে সেটা পোষাবে না দাম, সেই দুঃখে ওনারা নষ্ট করছেন। আমার দেখে আমার দুঃখ লেগেছে যে এগুলোকে যদি সংরক্ষণ করার জন্য হিমাগার থাকতো এদিকে, তাহলে কিন্তু আমরা শাকসবজি, ফলমূল ঠিক মতো এগুলিকে আমরা হিমাগারে রাখতে পারতাম, এবং সারা বছর আমরা অনেক কম দামে, এই অঞ্চলের মানুষজন অনেক কম দামে ফ্রেশ খাবার দাবার খেতে পারত। এই অঞ্চলে যেমন রেল যোগাযোগ নাই, আমার দুঃখ লাগে যে এই এত কাছে চাঁদপুর দিয়ে রেল যোগাযোগ চলে গেছে, কিন্তু এর বাইরে দিয়ে আমাদের এই অঞ্চলে আর কোনো রেল যোগাযোগ নাই। রেল যোগাযোগ হলো একটা বৃহত্তম, সবচেয়ে বড় পরিবহন, কিন্তু এই যোগাযোগটাই আমাদের এখানে নাই। এটা থাকলে হয়তো ঢাকায় যেতে আমার বড় জোর 1 ঘন্টা লাগতো, 1 ঘন্টা আমি ঢাকায় যেতাম, আমার কাজকর্ম সেরে বা সরকারি কাজকর্ম করে আমি আবার দুপুরবেলা ফিরে আসতে পারতাম। তো আমরা কিন্তু বঞ্চিত, ভীষণভাবে বঞ্চিত এই অঞ্চলের মানুষ। এই অঞ্চলের মানুষ এত নদীমাতৃক, এবং নদীর ধারে ধারে এত জায়গা পড়ে আছে যেগুলো ওয়াবদার। ইচ্ছা করলে সরকার থেকে অ্যাকোয়ার নিয়ে, আমি চাকরি ছিল একটু চা দেখি, সরকারের থেকে অ্যাকোয়ার করে নিতে পারি, এবং ওখানে যদি আমরা শাকসবজি ফসল উৎপাদন করতে পারি, সমবায়ের মতো করতে পারি, বিশাল বিশাল এলাকা নিয়ে আমরা 50-60টা সমবায় করলাম। তার মধ্যে প্রত্যেক 10টা সমবায়ের জন্য একটা বডি থাকবে, ম্যানেজমেন্ট বডি। তারপরে ওই রকম আবার কিছু সমবায়কে ম্যানেজ করার জন্য তার উপরে একটা ম্যানেজমেন্ট বডি থাকবে। তাহলে এই অঞ্চলের কোনো মানুষ কিন্তু আর গরিব থাকার কথা না, ওইখানে কিছু তারা পালতে পারবে, মাছের চাষ করতে পারবে, এগুলো কিন্তু মাছ কিন্তু আপনারাই খাবেন। এবং এই মাছ যদি সমবায়ের আন্ডারে দেওয়া হয়, একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত, যে এই 1 মাইল অমুক সমবায়, এরপরের 1 মাইল আরেক সমবায়, এরকম করে, বা কেউ যেন কারো বাধা সৃষ্টি না করে, তাহলে হবে কি এই অঞ্চল আপনার খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়ে যাবে। প্রত্যেকটা মানুষই কিন্তু কম বেশি কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। তারপরে এই অঞ্চলের যে 64 কিলোমিটার শুধু আমাদের বেরিবাদটাই কিন্তু 64 কিলোমিটার, খেয়াল করে। এরকম যদি আরো বড় বড় রাস্তা ধরা হয়, মোটামুটি 200 কিলোমিটার রাস্তা আছে, যার 2 ধারে সোলার প্যানেল বসানো যেতে পারে বিদ্যুতের জন্য। এখানে আমি যদি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি যদি নমিনেশন পাই এবং জিতি, তাহলে আমি অবশ্যই এগুলো করবো। এই সোলার প্যানেল যদি 200 কিলোমিটার রাস্তা জুড়ে আমি লাগাই দিতে পারি, তাহলে সেটা ম্যানেজমেন্ট কমিটি থাকবে, একটা বড় ম্যানেজমেন্ট কমিটি, এবং সেই ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে ওটা হবে, এবং অনেক সাশ্রয়ী মূল্যে আপনারা সবাই ঘরে ঘরে বিদ্যুৎ পাবেন। এবং অতিরিক্ত বিদ্যুৎ যেটা হবে সেটা আমরা জাতীয় গ্রিডে এগুলো আমরা দিয়ে বিক্রি করে দেবো। সেই ম্যানেজমেন্ট কমিটি এগুলো সব দেখবে, ফলে এই মতলব উত্তর এবং দক্ষিণ দুটোই কিন্তু আলোকিত হয়ে যাবে।
একেবারে আলোকিত হয়ে যাবে। ঘরে ঘরে থাকার কথা না, দারিদ্র বিমোচন খুব সহজেই হয়ে যাবে। কিন্তু আমাদের পরিকল্পনা হয়তো কথা বলার জন্য আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা বাস্তবায়ন করি না। কেউ কখনো এমপি হয়ে গেলে, অথবা কেউ কখনো উপজেলা চেয়ারম্যান হয়ে গেলে, বা আরো বড় কিছু হয়ে গেলে, বা যেই পদে যাক, তখন আসলে উনি তার ব্যক্তিগত কাজকর্ম নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে তখন এই সরকার জনগণের কাজ করার সময় ওনার থাকে না। সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেখে শুনে ভালো মানুষকে ভোট দিবেন। আমি কিন্তু এই কথা বলতে আসি নাই যে আপনারা আমাকে, আমি যদি নমিনেশন পাই তাহলে আপনারা আমাকে ভোট দিবেন, আমি কখনো এটা বলবো না। আপনাদের মনের মধ্যে যদি মনে হয় যে না, আমার থেকেও ভালো মানুষ আছে, তাকে ভোট দিবেন। আপনারা আমাকে চিনেন, তাদের চিনছে, আমরা একজন আরেকজনকে চিনবো, এটা তো স্বাভাবিক। এটা স্বাভাবিক। ভোট দেওয়ার সময় যেই লোককে ভালো লাগবে সেই ব্যক্তিকেই আপনারা ভোট দেবেন। আর আমি আশা করি আমার কথা মনে থাকবে আপনাদের, কারণ আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। ঠিক আছে, আমার মনে হয় রোদ বেড়ে যাচ্ছে, আর সময় না বাড়িয়ে ওই আগেই যেটা বলা হয়েছে, যাদের নাম নাই তারা থাকবেন, তারপরে একজন একজন করে আসবেন, ওনারা দিয়ে দিবেন, অসুবিধা নেই, সবাই পাবেন ইনশাআল্লাহ। তা আমি আমার বক্তব্য এখানে শেষ করি, আমাদের মূল অনুষ্ঠান শুরু হোক। এদিকে তাকান, মুখটাকে তাকান, সমস্যা নেই, মুখটা ঢাকে তাকান। আচ্ছা, আপনার জন্য কি বললেন? আমার বাচ্চারা তৈরি করে আসতে পারে, এনকারি ভোটার। তারপর আছেন শিপন, এরপরে কে? মমিন 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 আছে? মমিন না, এরপর জাহাঙ্গীর জাহাঙ্গীর, আর রেনু বেগম কই? রেনু বেগম বাবু তুমি এখানে কি করে? এখানে আসো। আমার নাম মনে আছে,